আজ সেনাবাহিনীর মেডেল বিতরণী অনুষ্ঠান। সাব্বিরও এখানে বসে আছে। হঠাৎ মাইকে তার নাম ডাকা হলো। সবার নজর এখন তার দিকে। তাকে ডেকে নেওয়া হলো স্টেজে। সে একটুও অবাক হয়নি। তাকে একটা গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হলো, সাথে একটি গান, মেড ইন জার্মানি। জাতিসংঘ মিশনে অসাধারণ কৃতিত্বের জন্য এই সংবর্ধনা দেওয়া হচ্ছে তাকে। প্রেসিডেন্ট স্বয়ং হাজির তাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য। সাব্বির ওনার কাছে গেল। কংগ্রাচুলেশন মিস্টার সাব্বির, আপনার জন্য আমরা গর্বিত। ধন্যবাদ স্যার। উনি সাব্বিরকে মেডেল পরিয়ে দিলেন। বিভিন্ন দেশে বিভিন্ন চ্যানেলের সাংবাদিক সাব্বিরের ছবি তুলছে। আসলে জাতিসংঘ মিশনে একটা আইল্যান্ডের উপর ছিল। বিভিন্ন দেশের সেনারা সেখানে মিশনে যেতে অনীহা প্রকাশ করে। অনীহা প্রকাশ করারই কথা, কেননা আইল্যান্ডটা অনেক ভয়ঙ্কর। ওখানে গিয়ে কেউ এখনও জীবিত ফিরতে পারেনি। আর সাব্বির ও তার টিম অক্ষত হয়ে ফিরেছে। সেখানে বিভিন্ন ধরনের চোরা কারবারি চলত, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য তাকে মেডেল দেওয়া হয়েছে। প্লাস প্রমোশনের আলাপ আলোচনাও পর্ব শেষ। কলিগদের ট্রিট দিল সাব্বির, সাথে পেয়েছে ছুটিও। আজই তাকে দেশে ফিরতে হবে। সে এখন আছে আফ্রিকাতে। কিছুক্ষণ পরেই সে ক্যাম্পে চলে গেল। সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। কয়েক ঘন্টা জার্নির পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হবার সময় আবার সাংবাদিকদের সম্মুখীন হতে হলো তাকে। অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা করলো। কয়েকটার উত্তর দিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় প্রচুর ট্রাফিক। আমাদের দেশে এটাই বড় সমস্যা। গাড়িতে বসেছিলাম, তখনই নজর পড়লো একটা ফুচকার দোকানে। একটা মেয়ে ফুচকা খাচ্ছে। মেয়ে তো নয়, যেন একটা কিউটের ডিব্বা। চুলগুলো বাতাসে উঠছে। জিন্স আর টি শার্ট পরা, একেবারে মনে হচ্ছে রূপ দিয়ে যে কোনো বউ কাউকে ঘায়াল করতে পারে। ফুচকা খাচ্ছে আর গাল বেয়ে ফুচকার পানি পড়ছে। হঠাৎ করে মেয়েটি ভিড়ের মধ্যেই মিলিয়ে গেল। সাব্বিরের গাড়িও ছেড়ে দিয়েছে। আপনারা ভাববেন না মেয়ে দেখলেই সাব্বিরের নজর পড়ে যায়। এই প্রথম কোনো মেয়েকে এত মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। সারা রাস্তায় মেয়েটার কথাই মাথায় ছিল তার। তাদের বাড়িটা ঢাকা থেকে একটু ভেতরে, কোলাহল মুক্ত জায়গা। মায়ের ইচ্ছেতে এখানে বাড়ি করা হয়েছে। এছাড়াও তাদের ঢাকা সহ সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারেও কয়েকটি বাড়ি আছে। সাব্বিরের বাবা তাদের সাথেই থাকেন না। উনি আরেক মহিলাকে বিয়ে করে লন্ডনে থাকে। বাড়িতে ফেরার পর মাকে ও ছোট বোনকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু বাড়িতে পৌঁছেই সে নিজেই সারপ্রাইজড। বাড়িতে মা একটা পার্টির আয়োজন করেছে। পার্টি শেষ হয়ে গেছে, অনেকের সাথেই মিট করলো। বাবা চল, অনেক রাত হলো, এবার একটু বিশ্রাম নিবি, অনেক ধকল গেছে তোর উপর। বোনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বিছানায় শুয়ে একটু চোখ বন্ধ করলো। তখনই মেয়েটার মুখ তার চোখের সামনে ভেসে উঠল। মেয়েটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে হারামের ঘুম হারাম হয়ে গেল ছোট বোনের চেঁচামেচিতে। এই ভাইয়া, কতক্ষণ ধরে ডেকে চলেছি, ষাঁড়ের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? শুনেও না শোনার ভান করলাম। কি কথা বলছিস না কেন? এই ওঠ না। এবার আর ওর থাকতে পারলাম না। কি হয়েছে, একটু ঘুমাতেও দিবি না নাকি? আম্মু ডাকে, নাস্তা করতে আয়। আচ্ছা, যা আসতেছি। মোহনা চলে গেছে, তাই সাব্বির তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। টেবিলে মা বসে আছে, নাস্তা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সাব্বির বাসায় থাকলে আম্মু তাকে ছাড়া নাস্তা করে না। বস বাবা, আমি বেড়ে দিচ্ছি। মা নাস্তা বেড়ে দিচ্ছে, সাব্বির নাস্তা করছিল। ঠিক তখনই বাবা বলছিলাম কি, এবার একটা বৌমা নিয়ে আয় না আমার জন্য। আবার শুরু হয়ে গেল। আর তোমার কয়টা বৌমা লাগবে? যেভাবে বলছো, একটা বৌনা নিয়ে আয়না ভেঙচি কেটে। যা, কোনো কথাই বলবো না, কিছু বললেই মজা করিস। আরে আরে, এখানে কান্নার কি আছে? তোমার বৌমা চাই তো খুব শীঘ্রই পেয়ে যাবে। সত্যি বলছিস? আমার তো বিশ্বাস হচ্ছে না। নিজের ছেলেকে বিশ্বাস করো না তুমি? তোমার সাথে কোনো কথা নাই। আরে বাবা, এত রেগে যাচ্ছিস কেন? সাব্বির উঠে চলে এলো, তার নাস্তা করাও শেষ। আর আপনার কি ভাবছে?
সাব্বির যে বললো খুব শীঘ্রই বউ নিয়ে আসবে। সাব্বির কি কাউকে পছন্দ করে? সাব্বির ওই যে মেয়েটা ওর কথা ভেবেই বলেছিল। কিন্তু সমস্যা হচ্ছে সাব্বির তো মেয়েটাকে চিনে না, আর মেয়েটার ঠিকানাও জানে না। আপনারা জানলে সাব্বিরকে কমেন্ট করে জানাবেন। এসব আকাশ পাতাল ভাবছিল, তখনই বিচ্ছু শয়তান মানে মোহনার আগমন। এই ভাইয়া, চল না, আজ আমাকে নিয়ে একটু শপিংয়ে যাবে। তোর না কলেজ আছে? আরে কলেজে যেতে এখনো অনেক টাইম আছে, কেবল 8টা বাজে। ওকে নিজের বাইকের পেছনে বসিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিল। বাইক থেকে নেমে শপিং মলে ঢুকলো। ও ওর জন্য প্লাস নিজের জন্য অনেক কিছু কিনছে। যেহেতু শীতকাল ছিল তাই সাব্বির হুডি পরেছিল। তার চেহারা দেখা যাচ্ছিল না। আর আপনারা তো জানেনই তার পপুলারিটি সোশ্যাল মিডিয়া আর নিউজ পেপারে তাকে পাবলিক ফিগার বানিয়ে দিয়েছে। সে যেই লুকে আছে তাকে কেউ চিনবে না। বসে বসে আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছিল, তখনই তার নজর পড়ল লিফটে। ওই দিনে মেয়েটি ওই যে ফুচকা খাচ্ছিল সেই মেয়েটাকে দেখতে পেল। এই ভাইয়া, কই দেখছিস? হুম। কি রে এই, হুম। কি রে অটিকদের মতো হু হু করছিস কেন? মেয়েটাকে লিফটে ঢুকতে দেখে সাব্বিরের ঘোর কাটল। মেয়েটার সাথে আজ যেভাবেই হোক কথা বলতে হবে ভেবেই দিল একদম। মোহনা পিছন থেকে ডাকছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে ছিল 4 তলায় আর মেয়েটা ছিল 3 তলায়। এতক্ষণে 2 তলায় নেমে গেছে। সাব্বির 4 তলা থেকে 1 লাফ। আরে ভাই, ভাববে না সাব্বির পড়ে গেছে। রেলিংয়ে ঝুলে 3 তলায় নামলো। এতক্ষণে সবার নজরে পড়ে গেছে। মেয়েটা লিফট থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। সে 3 তলা থেকে 2 তলায় নামলো। 2 তলা থেকে লাফ দিয়ে ডিগবাজি দিয়ে সোজা নিচে। লাফ দেওয়াতে সাব্বিরের কোমরে গোজা পিস্তলটি বের হয়ে গেছে। অনেকে উৎসুকভাবে সাব্বিরকে ঘিরে ধরেছে। সাব্বিরের হুডির ঘোমটাটাও খুলে গেছে। এখন বেচারা পড়ে গেছে মহাবিপাকে। সাব্বির ভাবছে, এখন যদি এখানে মিডিয়া এসে পড়ে আর এসব লাফালাফির খবর শুনে, তাহলে আজকে তার অবস্থার 12টা বাজিয়ে দেবে। যেইভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। সিকিউরিটিরা তার দিকে এমনভাবে চেয়ে আছে মনে হয় চেনে ফেলেছে। স্যার আপনি? সাব্বির ওতে থামিয়ে দিয়ে বলে, বীর সামলান, আমি আসছি। এই বলে মলের বাইরে চলে আসলো। ছোট বোনকে ফোন দিয়ে আসতে বলল। মোহনা বলল যে ওর একটু টাইম লাগবে। ওর শপিং শেষ হওয়ার পর ওকে নিয়ে বাড়িতে ফিরল। বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আজকে মেয়েটাকে হাতের কাছে পেয়েও হাতছাড়া হয়ে গেল। মেয়েটাকে এক কথায় আমি ভালোবেসে ফেলেছিলাম। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। সাব্বিরের ছুটিও প্রায় শেষ। কাল চলে যেতে হবে। মন খারাপ ওই মেয়েটার জন্য। কীভাবে ওর দেখা পায় এইসব নিয়েই সারা দিন বিভোর থাকে। ছোট বোনের আগমন। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? ওর কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলাম। কই আমার মন খারাপ? তোকে কে বলেছে? আরে পাগল, সব কথা কি আর মুখে বলতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়। আসলেই একে হয়তো বলে ভাই বোন, না বলা সত্ত্বেও মনের কথা বুঝে নেয়। রাতে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিল, তখনই ফোনটা বেজে ওঠে। আপনারা ভাবছেন কার ফোন? সাব্বিরের কমান্ডিং অফিসার খালেদ মোশাররফের ফোন। হ্যালো সাব্বির। জি স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো। তোমাকে একটা খবর দিতে ফোন করেছি। জি স্যার, বলেন। তোমাকে আর ক্যাম্পাসে আসতে হবে না। কেন স্যার? তোমাকে অন্য কাজে নিয়োগ দেওয়া হবে। এই ব্যাপারে তুমি প্রেসিডেন্টের সাথে কথা বলে নিও। এই না ওনার ফোন নাম্বার 985675। ওকে স্যার। এখন আবার মাথায় আরেক টেনশন ঢুকলো সাব্বিরে। হ্যাঁ, কিন্তু মেয়েটা এখন আবার নতুন নিয়োগ কী যে করবে সে বুঝতে পারছে না। টেনশনে পড়ে গেল সে। টেনশনে ভোরের দিকে চোখ লেগে আসলো। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটোনের আওয়াজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মিস্টার সাব্বির না? জি, বাট আপনি? আমি প্রেসিডেন্টের পার্সোনাল সেক্রেটারি। ও বলুন, কেন ফোন দিয়েছেন? আপনাকে আজকে এই ঠিকানায় আসতে হবে। আচ্ছা। সাব্বির কথাগুলি শুনে শোয়া থেকে উঠে বসলো। ফ্রেশ হয়ে চলে গেল ওই ঠিকানায়। গেটে কিছু গার্ড ছিল, প্লাস কড়া পুলিশ প্রোটেকশন।
সাব্বিরকে মোটামুটি সবাই চেনে, কিন্তু তবুও গেটের কাছে গার্ডটি তাকে চিনল না। তখনই পাশে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ বলে উঠল, পুলিশটির নাম হেনামুল, জামায় লেখা ছিল। স্যার আপনি? হুম স্যার আপনাকে কি মিটিংয়ের উদ্দেশ্যে ডাকা হয়েছে? হুম আমি কি ভেতরে যেতে পারি? অবশ্যই স্যার, আপনাকে মানা করার ক্ষমতা কি আমার আছে? ধন্যবাদ। সাব্বির ভেতরে গেল। বাড়িটি খুবই হাইফাই। ভেতরে ঢুকে সে দেখতে পেল একটি বিশাল টেবিলের একেবারে শেষ মাথায় প্রেসিডেন্ট বসে আছে, আর চারপাশে চেয়ারগুলিতে আরও অনেকে। একটা চেয়ার খালি, বোধহয় তার জন্যই। সাব্বির ভেতরে গিয়ে সবাইকে হাই বলে চেয়ারটিতে বসে পড়ল। পাশের চেয়ারগুলোতে নজর পড়তেই যাদের দেখলেও কয়েকজন তার ফ্রেন্ড, আর সবাই তার বয়সী। আরে মেজর যে, কি অবস্থা, কেমন আছিস? ভালো, তোর? ভালো। তার সাথে টুকটাক কথা বলল। পরে মিটিং শুরু হয়ে গেল। হ্যালো ইয়াংম্যান, তোমাদের সবাইকে এখানে ডাকা হয়েছে কেন তা কি তোমরা জানো? তোমাদের সবাইকে এখানে একটি টিমের জন্য ডাকা হয়েছে। মানে? তোমাদের সবাইকে B3 বাংলাদেশ এন টিম 3 মানে 3 বাহিনীর বিমান বাহিনী, নৌকা বাহিনী, সেনাবাহিনীর এর নিয়োগের জন্য ডাকা হয়েছে। B3 কি? এর নাম তো জীবনেও শুনিনি। হ্যাঁ। এটা কি কোনো সংস্থা? কোনো সিক্রেট অর্গানাইজেশন নাকি? এটা একটা সিক্রেট ফোর্সের নাম। এই ফোর্সের সদস্যরা সর্বোচ্চ ক্ষমতাশালী। এরা কাউকে জবাব দিতে বাধ্য নয়, এরা কেবল আমাকে রিপোর্ট করবে। হুম এরপর উনি সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিলেন। সবাইকে একটি করে নীল রঙের ব্যাজ আর একটা করে স্পেশাল এডিশন গান দেওয়া হলো। তারা মোটমাট 10 জন, 3 জন মেয়ে, রাইসা, নীলা, মিমি, আর ছেলে 7 জন। এর মধ্যে সাব্বিরের ফ্রেন্ড 4 জন, ফাহিম, আরমান, রাফি, ইমন, আর বাকিরা হচ্ছে সুমন, আবির, নীল আর জিসান। কিন্তু সাব্বিরকে দেওয়া হলো না। কি ভাবছো? সবাইকে ব্যাচ দেওয়া হলো কিন্তু তোমাকে দেওয়া হলো না কেন, তাই তো? হুম তোমাকে ব্যাচ দেওয়া হবে না। মুহূর্তেই মনটা বেজার হয়ে গেল তার। তোমাকে দেওয়া হবে না নাম্বার। মানে? একটা মেশিন আনা হলো, সাব্বিরের হাত হোটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। লেজারটা দিয়ে হাতে কি যেন হাট করা হলো। হাত বের করার পর দেখলো হাতে কি যেন লেখা। মুহূর্তেই গায়েব হয়ে গেল। এটা কি? এটা তোমার নাম্বার, আর এটা কেবল চাঁদের আলোতেই দেখা যাবে। তোমার নাম্বার হচ্ছে BE30825590। আর এই নাও তোমার গান, আর তুমি হচ্ছ সবার লিডার। সাব্বিরকে BE3 এর লিডার ঘোষণা করা হয়েছে। তাকে সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছে। আসলে সেও ভাবতে পারেনি যে এমনটা হবে। স্যার আমি? কেন, তোমার কি এতে সংঘর্ষ আছে? না, তবুও এখানে আরও অনেকে ছিল, কিন্তু আমাকেই কেন টিম লিডার ঘোষণা করা হলো? এখানকার সবার থেকে তোমার দক্ষতা, কম্বাট টেকনিক, অর্থ সমস্যা জ্ঞান, জিপ থেকে শুরু করে বিমান পর্যন্ত তুমি চালাতে সক্ষম। এছাড়া তোমার ধৈর্য, বিক্ষণতা, লিডারশিপ আরও অনেক আছে। আরও শুনতে চাও? আরও অনেক আছে। আরও শুনতে চাও? মানে? আর কিচ্ছু বলতে হবে না, সবাই শোনো। এই সংঘর্ষটি কেন তৈরি করা হয়েছে জানো? দেশের বাইরের শত্রুদের চাইতে দেশের ভেতরে অনেক বেশি শত্রু বিদ্যমান। তোমাদের কাজ হবে এদের সাফাই করা। তার জন্য তোমাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। তোমাদের কাজ হবে সিক্রেটলি অপারেশন পরিচালনা করা, আর তোমাদের যাতে কেউ চিনতে না পারে সে ব্যাপারে তোমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে সাব্বির। জি স্যার। তারপর আরও কিছুক্ষণ ডিসকাস হলো, যেগুলো বলার দরকার নেই। সবাই বেরিয়ে আসলো বাইরে থেকে। সবার গন্তব্য সাব্বিরের ফার্ম হাউস। আর ফার্ম হাউসটি তাদের বাড়ি হতে অনেকটা দূরে, নির্জন স্থানে। ওরা যাওয়ার সময় বাজার করেই নিয়ে গেল, রান্না করে খাওয়ার জন্য। সে বাড়িতে গিয়ে মা ও ছোটো বোনকে বিদায় জানিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দিল ফার্ম হাউসের উদ্দেশ্যে। তাদের কাজ হবে এখানকার পাশে একটি কলেজে নজর রাখা। এই জায়গাটা শহর অঞ্চল থেকে অনেকটাই দূরে অবস্থান করার কারণে খুবই নির্জন। আর এখানে এ পর্যন্ত 28টি রেপ, 14টি সুইসাইড ও 53টি মার্ডার করা হয়েছে।
কিন্তু খুনিকে কেউই ধরতে পারতেছে না। কেউ খুনির কাছাকাছি পৌঁছানোর আগেই সে গুম হয়ে যায়। কিছুদিন পর তার লাশ পাওয়া যায় এই জঙ্গলে। এর পেছনে কারা কীভাবে কেউ জানে না। আর সাব্বিরের ফার্ম হাউসটিও এখানে থাকার কারণে সবার এই ফার্ম হাউসে আসা, নইলে হোটেল বা মেস ভাড়া নিত। রাতে সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেছে। সাব্বির তিনতলা বাড়িটির দোতলায় বিশাল করিডোরে রকিং চেয়ারে বসে আছে আর রাতের তারাভরা আকাশ দেখছে। তখনই রাইসা আসলো। কি করেন স্যার? বসে আছি আর তারা দেখছি। আপনার সাথে বসতে পারি কি? কেন নয়? রাইসা সাব্বিরের সাথে বসলো। ওর হাতে কফির মগ ছিল, তাকে দিল। তারা কফি খাচ্ছে আর একে অপরের সাথে কথা বলছে। মেয়েটা খুবই মিষ্টভাষী, চেহারাও খুবই সুন্দর, দুধে আলতা গায়ের রং, স্মার্ট। খারাপ না, কিন্তু সাব্বিরের ভালোবাসা সেই অচেনা মেয়েটির চাইতে বেশি না। ও একটু বাদেই চলে গেল। সে সাব্বিরও বেডে গিয়ে শুয়ে পড়ল। তখন যে সকাল হয়েছে বুঝতেই পারেনি। সকাল সকাল তাদের কাজ শুরু হয়ে গেল। সবাই এখানে একটা ভার্সিটিতে ভর্তি হলো, এক একজন এক এক ডিপার্টমেন্টে। তার সাথে রয়েছে ফাহিম, আবির, ইমন আর মিমি, রাইসা, নীলার সাথে আছে আরমান, সুমন আর নীল ও জিসান আছে এই ভার্সিটিতেই, কিন্তু অন্য সব বখাটে ছেলেদের সাথে। এখানে কেউ জানে না তাদের আসল পরিচয়। সবাই জানে তারা সাধারণ মানুষ। ভার্সিটি ক্যাম্পাসে সবাই বসে আছে। সাব্বির এখনও যায়নি। আজ সাব্বিরের প্রথম দিন, তাই তাড়াতাড়ি রওনা দিল। ভার্সিটির গেট দিয়ে একটি ছেলে ঢুকছে, চুলগুলো তেল দিয়ে একেবারেই নামানো, সিথি করা চেহারা কুৎসিত, মেকআপের মাধ্যমে। একটা ঢিলা ঢালা সস্তা শার্ট পরা, একটা পুরনো প্যান্ট পরা, কয়েক জায়গায় ছিঁড়া ফাটা। অনেকেই তাকে এমনভাবে দেখছে যেন সে ডাস্টবিন থেকে উঠে এসেছে। তাদের টিমের সবাই জানে তার লুকের ব্যাপারে, তাই তারা দূর থেকে নীরব দর্শকের মতো হয়ে দেখছে। সে আনমনে নিচে তাকিয়ে হাঁটছিল, হাঁটার স্টাইলও চেঞ্জ করে ফেলেছে। তখন একটা ছেলে সাব্বিরের সামনে দিয়ে প্রচণ্ড গতিতে দৌড় দিল। সাব্বিরের সাথে অনেক জোরে ধাক্কা লাগলো। সাব্বির পেছনে গিয়ে কারো গায়ের উপর পড়ল। ঠাস ঠাস। কী ভাবছেন? কি হলো? সাব্বিরের গালি তবলা বাজলো। মেয়েটি যার গায়ের উপর পড়েছিল, ওই কুত্তার বাচ্চা, ইউ বাস্টার্ড, তোর সাহস কী করে হলো আমার গায়ের ওপর পড়িস? আমার ড্রেসটাই খারাপ করে দিলি। আসলে দুঃখিত, আমি ইচ্ছা করে ধাক্কা দেইনি। ওই ছেলেটা আমাকে। তুই আবার মুখে মুখে কথা বলিস? জানিস আমি কে? আমি এখানকার ডিসির মেয়ে। আরে মামনি, তুমি যদি জানতে আমি কে, তাহলে তুমি কেন তোমার বাবাও আমার সামনে দাঁড়ানোর আগে 10 বার ভাবতো। ও ম্যাডাম, সরি, আমাকে মাফ করে দেন। আমি ইচ্ছা করে দেইনি, আর কখনো হবে না। শিওর, মাফ করলাম, যা। আর কখনো যেন আমার সামনে না দেখি। এমনভাবে বলল যেন কুকুর তাড়াচ্ছে। মেয়েটার কাছ থেকে চলে আসলো। কিছুক্ষণ হলো সাব্বির ক্যাম্পাসের ভেতরে তার ফ্রেন্ডরা সাব্বিরকে দূর থেকে দেখছে আর ভার্সিটির অবস্থা পর্যবেক্ষণ করছে। সে একটা গাছের নিচে গিয়ে বসলো। আবির, ফাহিম, ইমন ওরাও আছে, কিন্তু এমনভাবে যাতে কেউ বুঝতে না পারে যে ওরা সাব্বিরের সাথে আছে। অন্যদিকে টিমের বাকি মেম্বাররা প্ল্যান মাফিক যে যার মতো কাজ চালিয়ে যাচ্ছে। এই মিশনটি শেষ করতে হবে 4 দিনের মধ্যে। সাব্বির বসে বসে অবস্থা পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই দেখতে পেল একটা মেয়ে ভার্সিটিতে প্রবেশ করছে। সময় যেন থেমে গেছে। হ্যাঁ, মেয়েটা সেই দিনের মেয়েটি যার ছবি সাব্বিরের মনের পুরোটা জুড়েই আঁকা। মেয়েটা নীলের ভেতর কালো একটা জিন্স পরেছে, একটা পোলো টি শার্ট পরেছে। সাব্বির মডার্ন ড্রেস তেমন একটা পছন্দ করে না, তাই একটু চোখে বাজছিল। মেয়েটা আসছে, হ্যাঁ, তার দিকেই আসছে। মেয়েটা সাব্বিরের সামনে এসে দাঁড়ালো। এই যে মিস্টার খ্যাত, জায়গা খালি কর। কেন? আমি বলছি তাই। আপনি বললে কি উঠতে হবে নাকি? অফকোর্স, চালু করে জায়গা খালি করবি। 2 মিনিট সময় দিলাম। পাশ থেকে একটা মেয়ে যে সাব্বিরকে থাপ্পড় দিয়েছিল, সম্ভবত ওর বান্ধবী হবে। কি রে নেহা, কার সাথে কথা বলছিস? নেহা মানে ওই যেই মেয়েটিকে সাব্বিরের পছন্দ। আর বলিস না রুহানি, এই খ্যাতটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের আড্ডার জায়গাটায়। ওই ওঠ এখান থেকে। না উঠলে কি করবি? তো কি হয়েছে? আসলে আমি কথা বাড়াতাম না, কিন্তু রুহানিকে দেখেই আমার সকালের কথা মনে পড়ে গেছে।
মেজাজটা পুরো লাল হয়ে গেছে। তুই এইভাবে শুনবি না, দাঁড়া। সাব্বিরকে থাপ্পড় মারার আওয়াজে পুরো ভার্সিটির সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আর চোখ দিয়ে তো একেবারে আগুন বের হচ্ছে। ওরা কিছুটা ভয় পেয়ে দূরে সরে দাঁড়ালো। সাব্বিরের টিমমেটরা অনেকে এখানে উপস্থিত। ওরা তো পারছে না মেয়েটাকে চিবিয়ে খেতে। কি রে, তুই ওভাবে তাকাচ্ছিস কেন? চোখ নামা। কি রে, কথা মাথায় যায় না? চোখ নামা। মারার জন্য হাত উঠালেও নেহা ওকে থামিয়ে দেয়, কিন্তু ও থেমে থাকার পাত্রী না। আবার হাত উঠালে সাব্বির ধরে ফেলল আর ওর গালে বসিয়ে দিল লাস্টেরটা, একটু জোরে দিল। ও মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। সবাই তার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা রুহানির পাশে বসে সাব্বিরের দিকে তাকিয়ে কয়েকবার ঢুকিল। সবাই এমনভাবে চেয়ে আছে যেন চিড়িয়াখানার কোনো অদ্ভুত প্রাণী দেখছে। কেননা ডিসির মেয়েকে আজ পর্যন্ত কেউ থাপ্পড় মারা তো দূরের কথা, কেউ ওর সাথে উঁচু গলায়ও কথা বলেনি। আর সাব্বির আর কোনো কথা পারল না, উঠে গেল। কেননা তার ক্লাসের টাইম হয়ে আসছে। ক্লাসে গেল। আবির, ফাহিম, ইমন ওরা তার আগে পিছে বসে আছে। সবগুলো ক্লাস করা তো বাহানা, তার মোটিভ তো খবর জোগাড় করা। ক্লাস করে বেরিয়ে রাস্তায় বেরোচ্ছিল, তখনই দেখতে পেল একটি পুলিশ ভ্যান। কয়েকজন পুলিশ তার কাছে আসলো। তাদের মধ্যে একজন, তোদের মধ্যে সাব্বিরকে? কেন অফিসার? তোকে নিয়ে যেতে বলেছে। কে? গেলেই দেখতে পাবি। অফিসারের ফল কিন্তু। চুপ থাক, নিয়ে যেতে দে। আর তোরা কেউ থানায় আসিস না। আমাদের আসল পরিচয় কখনোই যেন কেউ জানতে না পারে। পুলিশের সাথে ভ্যানে বসলো সে। ভ্যান থানায় আসলো না, বরং ডিসি কার্যালয়ে আসলো। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। সাব্বির ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতে দেখতে পেল তাদের এখানকার পুলিশের ডিসি মুরাদ সাহেব বসে আছেন। তাদের সামনে দুটি চেয়ারে রুহানি ও নেহা বসে আছে। আমাকে এখানে ধরে এনেছেন কেন? তুই সেই ছেলে যে আমার মেয়েকে থাপ্পড় দিয়েছিস? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কেন দিয়েছি? আমার এত জানার প্রয়োজন নেই। তো করতে চান আপনি? আমার মেয়ের গায়ে হাত তোলার শাস্তি তোকে ভোগ করতেই হবে। দেখি কি করেন আপনি। মোস্তাক, ওকে লকআপে ঢুকিয়ে উত্তম মাধ্যম দে। বলার সাথে সাথে একজন অফিসার এসে সাব্বিরকে ধরে লকআপে নিতে নিল। ওয়েট। কেন? অফিসার, সেল কোন দিকে বলুন, আমি নিজেই যাচ্ছি। অফিসার সাব্বিরের দিকে ভ্রু কুচকে তাকালেন। হয়তো তার হাসির মানে খুঁজছে। আর আপনারা পাঠকেরাও হয়তো হাবির হাসলো কেন। ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। তাকে একটা রুম দেখানো হলো। সে সেখানে গেল। রুহানি আর নেহা তো সাব্বিরের দিকে বেকুবের মতোই চেয়ে আছে। কেননা কে চায় নিজের পায়ে নিজে কোড়াল মারতে, আর সে নিজেই মার খেতে চাচ্ছে। রুমে প্রবেশ করার পর দেখলো অফিসার লাঠিতে তেল মাখছেন। শার্ট খুলে ওনার দিকে ঘুরতে উনি আমার দিকে চেয়ে রয়েছেন। আমার সিক্স প্যাক আর মাসল দেখছেন। শুরু করেন। এত সাহস তোর কিভাবে হয়? তোর কলিজা আছে, বলতে হবে। অফিসার সাব্বিরের হাত দুটো রশি দিয়ে বেঁধে দিলেন। তারপর তাকে উত্তম মধ্যম দিতে লাগলেন। সে কোনো আওয়াজ করছে না, কেবল মুচকি হাসছে। অফিসার আরো জোরে মারতে লাগলেন। তিনি হাঁপিয়ে গেলেন। বাইরে থেকে রুহানি ভাবছে, যে লাঠির বাড়ির আওয়াজ আসছে, কিন্তু চিৎকার চেঁচামেচি হচ্ছে না কেন? ওরা রুমে গেল আর দেখলো যে সাব্বিরকে মারা হচ্ছে, কিন্তু সাব্বির চিৎকার চেঁচামেচি না করে কেবল হাসছে। এটা যেন রুহানের অন্তরে বিঁধল। কি মারছেন? আরো জোরে জোরে মারুন, গায়ে জোর নেই নাকি? কিছুক্ষণ জোরে জোরে মারার পর মোটা গজারি লাঠি ঠাস করে ভেঙে গেল। এদিকে অফিসার ক্লান্ত হয়ে বসে পড়লেন আর হাঁপাচ্ছেন। ওদের চোখ এবার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আমি সাব্বির ওদেরকে জানানোর জন্য ওদের দিকে তাকিয়ে ক্যাবলা কান্তের মতো একটা হাসি দিল। তোর পিঠে এটা কিসের দাগ? কোনটা? এটা গুলির দাগ। গুলির দাগ মানে? আপনার না জানলেও চলবে। আদার ব্যাপারই জাজের খবর নিতে আসবেন না। রুহানি সাব্বিরকে সাহায্য না করতে পেরে গনগন করতে করতে বেরিয়ে গেল। আর নেহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই চলে গেল। মনে মনে কিছু একটা চলছে। আপনাদের বলি, সাব্বিরের কাছে এসব মার কিছুই না।
ওয়ার্ম আপ মাত্র। তাদের ট্রেনিংয়ে এমনভাবেই দেওয়া হয়। আর আপনি তো জানেনই সাব্বির কী জিনিস। হিটু পাওয়ার সিস্টেমে থানা থেকে বেরিয়ে পড়ল মানে হাবির ইমন এসে সাব্বিরকে ছাড়িয়ে নিয়ে যায়। গাড়িতে বসে আছে। কিরে তোরা আসতে গেলি কেন? তো কি করব, তুই জেলে পড়ে থাকলে মিশন কি হবে? তাও ঠিক। তোর শরীর চর্চা কেমন হলো? আর বলিস না, বেচারা পুলিশের আর মেয়ে দুটোর চেহারা দেখার মতো ছিল। কেন? বেচারা আমাকে মারতে গিয়ে লাঠি ভেঙে ফেলে, তবু চেহারায় কোনো রিয়াকশন দেখতে পাই না। আর মেয়ে দুটো এখনও ভাবছে কি হলো, তারা কি দেখলো। হা 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 হা। তুইও পারিস বটে, তোর গেটআপই সব নষ্টের মূল। আমাদের মতো নর্মাল হয়ে গেলে এতক্ষণ তুই এখানে থাকতিস না। হ্যাঁ ঠিক বলেছিস, কাল থেকে গেট আপে যাব। তারপর বাসায় এসে সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ভার্সিটিতে, হ্যাঁ আজও সাব্বির ভার্সিটিতে ঢুকছে, কিন্তু খ্যাত হয়ে না, মিস্টার স্মার্ট হয়ে। সকালে ভার্সিটিতে, হ্যাঁ আজও সে ভার্সিটি ঢুকছে, কিন্তু খ্যাত হয়ে না, মিস্টার স্মার্ট হয়ে। কলেজের গেট দিয়ে একটি দামি রয়্যাল এনফিল্ড বাইক ঢুকলো। যারা চিনেন বাইকটি তারা তো চিনেনি, আর যারা চিনেন না তারা কবির সিং মুভিতে এই বাইকটি হয়তো দেখেছেন। বাইকটির দিকে অনেকেই তাকিয়ে আছে। সাব্বির হেলমেট পরা, তাই হয়তো কেউ এখনও দেখেনি তাকে। যেহেতু এই বাইকটি খুব কম লোক ইউজ করে, তাই হয়তো ভাবছে কি আবার নতুন এলো। দেখতে পেল বটগাছের নিচে রুহানি ও নেহা দাঁড়িয়ে আছে। সে বাইকটি রুহানি ও নেহার ঠিক সামনে এনে পার্ক করলো। বাইক থেকে নেমে হেলমেট খুলে ফেলো। এবার হয়তো উৎসুক পাবলিক তাকে চিনতে পেরেছে। তার লুকের ব্যাপারে বলবো, কালো জিন্স, কিছু জায়গায় নকশা করা, মানে ছিঁড়া খামতি দেওয়া, গায়ে একটা লেদার, যেহেতু শীতকাল, তার নিচে একটা হোয়াইট শার্ট আর হোয়াইট শু পায়। শার্টের বোতামের ফাঁকে গুজে রাখা হোয়াইট লাইট রিফ্লেকটিভ সানগ্লাসটি বের করে চোখে দিল। নেহা রুহানি তো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে তার দিকে, মুখটা হাঁ হয়ে আছে। হয়তো বিশ্বাস হচ্ছে না যে খ্যাত কীভাবে এত স্টাইলিশ হয়ে গেল। এই যে মুখ বন্ধ করুন, বিড়াল ঢুকবে তো। ও হ্যাঁ। আমাকে চিনতে পারছেন? তুমি কি ওই খ্যাত ছেলেটা? হ্যাঁ, কিন্তু তুই থেকে তুমি হয়ে গেলাম কি করে? আসলে গতকাল আমিই ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম। রাতে অনেক ভেবেছি যে আমি তোমার সাথে যা করেছি তা একদমই ঠিক হয়নি। আসলে বুঝি কোনো সরির প্রসঙ্গ না আসলে সব হচ্ছে রূপের ক্যালমা। কাল খ্যাত ছিলাম, আবর্জনা ছিলাম, এখন স্মার্ট হয়ে গেছি। এখন তো কিছু একটা বলতে চেয়েছিল, থাক বাদ দাও। তোমার সাথে বকবক করে আমার সময় নষ্ট করে লাভ নেই। বাই। হঠাৎ পেছন থেকে, আপনি কি মেজর সাব্বির? মানে কিসের মেজর? আর কে মেজর? না, ওকে বুঝতে দেওয়া যাবে না। ও কিভাবে জানলো? না, ওকে বুঝতে দেওয়া যাবে না। আমি আশরাফুল, আর আমি কি তা তো তোমরা জানোই। আসলে স্মার্ট হয়েছে ঠিকই, কিন্তু এমনভাবে স্টাইল বদলেছে যাতে কেউ তাকে চিনতে না পারে। ও ও আমি তো ভেবেছিলাম যে। যা ভাবার ভাবুন, আমি গেলাম। যাওয়ার সময় খেয়াল করলো যে নেহার মন খারাপ হয়ে গেছে, কিন্তু কেন বুঝতে পারেনি। দুটো ক্লাস শেষ করে কলেজের ছাদে গেল, সাথে ইমন আর রাইসা বসে বসে প্ল্যান করছে। হঠাৎ কলেজের পেছন থেকে গুলির আওয়াজ পেল, সাথে দৌড় লাগালো ঘটনাস্থলে। দেখতে পেল রাস্তা রক্ত দিয়ে ছেয়ে গেছে। একটা ছেলে, বয়স 23 কি 26 হবে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, বুকে গুলি লেগেছে। ওর পালস চেক করো। হ্যাঁ করতেছি, বেঁচে আছে। অ্যাম্বুলেন্সে ফোন দিল, কিন্তু আসতেই সময় লাগবে। ইমন প্রাইভেট কার নিয়ে এসেছে, তার কারে শুয়ে দিল, তার পাশেই বসলো। গাড়ি চলতে থাকলো আপন গতিতে। সাব্বির ছেলেটিকে জাগাবার চেষ্টা করছে। হাসপাতালে নিয়ে গেলেও স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। হঠাৎ সেই ছেলেটা সাব্বিরের হাত ধরল। ভাই, আমার সময় শেষ, আমাকে আর বাঁচানো সম্ভব না। আমার বোনটাকে বাঁচান, ওরা ওকে মেরে ফেলবে। কারা? ছেলেটির নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, ছেলেটি আর নেই, কিন্তু ওর কথাগুলো সাব্বিরের কানে বাজছে। ওর শেষ ইচ্ছা পূরণ করতেই হবে। রাইসা, তুমি ছেলেটির বাবা মাকে খবর দাও। আর ইমন, তুই সবাইকে প্রিপারেশন নিয়ে আসতে বল এখনই।
সাবিরের রাগে মাথার রগ ফেটে যাবে এমন অবস্থায় কিছুক্ষণের ভেতর সবাই চলে আসতো। সবাই নেমে পড়লো মিশনে। স্পটে গেলেও গিয়ে সেখানে ভালো মতো খুঁজতে লাগলো, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। কিচ্ছু পাওয়া গেল না, শুধু কিছু টায়ারের ছাপ পাওয়া গেল। সাবির লক্ষ্য করলো পাশের একটি বাড়িতে সিসি ক্যামেরা লাগানো। হাত দেরি করলো না, গার্ডের কাছ থেকে ফুটেজ দেখতে গেল। গার্ড প্রথমে না করলেও পুলিশ পরিচয় দেওয়ায় হার না করলো না। ফুটেজ দেখে নিল, দেখলো কিছু ছেলে মুখে মাস্ক লাগানো অবস্থায় হঠাৎ ছেলেটাকে গুলি করে একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। মেয়েটাই তাহলে ছেলেটার বোন। গাড়ির নাম্বারটা দেখা যাচ্ছিল না, তাই নোট করে নিল। সামনে ওদের গাড়ি ফলো করার জন্য সামনে যতগুলো ট্রাফিক ক্যামেরা ছিল সবগুলো ফুটেজ দেখে নিল। ফলো করতে করতে তারা একটি জঙ্গল টাইপ এলাকায় পৌঁছালো। এখানে টায়ারের ছাপ শেষ। সবাই চারিদিকে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নীলা একটি বাড়ি দেখতে পেল জঙ্গলের ভেতর। সবাই বাড়িটিকে ঘিরে ধরলাম চারদিক থেকে। সবাইকে যার যার পজিশন বুঝিয়ে দিল। সবাই গান বের করে নিল। সবাই বাড়িটিকে চারিদিক থেকে ঘিরে ধরল। সবাইকে যার যার পজিশন বুঝিয়ে দিল। সবাই গান বের করে নিল। সাবি দরজায় কান লাগিয়ে কিছু লোকের কথাবার্তার আওয়াজ পায়, কিন্তু কে বলছে ঠিক শোনা যাচ্ছে না। ভেতরে আনুমানিক 2-3 জন হবে। সবাই কিছুক্ষণ চিন্তা ভাবনা করে নিল, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। আর দেরি করা ঠিক হবে না, পরে মেয়েটার খারাপ কিছু হয়ে যেতে পারে। সবাই একসাথে দরজা ভেঙে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে তারা যা দেখতে পেল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। কমপক্ষে 10 থেকে 15 জন মেয়েকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখা হয়েছে। তাদের পাশে 3 জন লোক দাঁড়িয়ে আছে। 2 জনের হাতে পিস্তল, আরেকজনের হাতে একটা ইঞ্জেকশন। ভেতরে অজ্ঞাতরা। কিরে, কারা তোরা? আর এখানে কি চাস? তোদের এখানে ঢোকার অনুমতি দিয়েছে কে? তোদের কি জানের ভয় নেই? জানের ভয় আমরা না, তোরা পাবি। আবির। আবিরের লোকটা হাতে গুলি করলো, পিস্তল পড়ে গেছে। সেই সুযোগে সাব্বির দ্বিতীয়টাকে গেট শট দিল। হাতে গুলি লাগায় লোকটা তার দিকে অগ্রসর হতে নিলে হিমন তাকেও হেডশট দিয়ে দেয়। এরপর আর মাত্র একজন আছে, ওকে মারা যাবে না, ওর থেকে আরও তথ্য জানতে হবে। দুজনে খুন হতে দেখে তৃতীয়জন ভয় পেয়েছে। ওর হাত পা কাঁপছে। ওকে একটা চেয়ারে বাঁধার ব্যবস্থা করলো। অন্যদিকে মিম, রাইসা, নীলা ওরা বন্দিতে মুক্ত করছে। তোকে দেখে মনে হচ্ছে তুই নতুন, বল তোদের লিডারকে আর এই কাজ ছাড়া আর কি কি কাজের সাথে জড়িত? লোকটা বলতে অসম্মতি জানালো। আবির আর সাকিরা উত্তম মধ্যম দিতে লাগলো। অনেকক্ষণ মারার পর লোকটার অবস্থা প্রায় আধমরা হয়ে গেছে। সাবির সবাইকে থামতে বলল। কিরে, তোর কি জানের মায়া নেই? সত্যিটা বল, না হলে। আমাকে মারবেন না স্যার, আমি বলছি এইসব কাজ। গুলির আওয়াজ চলল। কে যেন গুলি করেছে। গুলিটা মাথায় ঘেঁষে চলে গেছে। সবাই গুলি যে করেছে চালিয়েছে তাকে খুঁজতে লাগলো। গুলি চালক বাইক নিয়ে এসেছিল হয়তো, তাই তাকে আর খুঁজে পেল না। সন্ধ্যা হয়ে গেছে, তাই চারিদিকে অন্ধকার নেমে এসেছে। কিছুই দেখা যাচ্ছে না। লোকটার পালস চেক করলো। হ্যাঁ, লোকটা বেঁচে আছে। একে দ্রুত হাসপাতালে নাও। এ বেঁচে গেলে আমরা অনেক কিছু জানতে পারবো। এই অপরাধীদের নিশ্চিত আমাদের মিশনের সাথে সম্পর্ক আছে। এদের ধরতে পারলে হয়তো আমাদের মিশন কমপ্লিট হবে। আর এসবের মূলে যে রয়েছে তাকে দ্রুত পাকড়াও করতে হবে। হাসপাতালে এখানে একে সময় মতো নিয়ে এসেছেন, নয়তো এর বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। ডাক্তারের কি জ্ঞান ফিরেছে? মাথায় চোট লেগেছে তো, জ্ঞান ফিরতে খানিকটা সময় লাগবে। ও আচ্ছা, ধন্যবাদ। সাব্বির সবাইকে ডাকলো। আমাদের টিমের 2 জন মেয়ে আর ফাইমকে এখানে রেখে যাব, কারণ খুনি একে মারার জন্য আবার আসবে। আচ্ছা, আমি আসি পাহারায়। মিমার, নীলা, তোমরা নার্সের বেশে পাহারা দেবে। গুড আইডিয়া। আর যেই মেয়েগুলোকে উদ্ধার করা হয়েছে ওরা কি যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে? জিসান আর নীল আর সুমন ওদের পৌঁছাতে গেছে। ও আচ্ছা, চলো আমাদের যেতে হবে। আর এখানে কোনো কিছু হলে আমাকে আপডেট করো। ওকে বস। কিছুক্ষণ পর সাব্বির বাড়িতে চলে আসলো। ছাদে বসে ভাবছে কে খুনি আর ওই কী সব অপকর্মের মূলে ইত্যাদি ইত্যাদি সারা মাথায় ঘুরছে। অনেক চিন্তাভাবনা চলছে মাথায়।
হঠাৎই রাইসার আগমন। কি এত ভাবছেন মিস্টার সাব্বির? রাইসা বসো। এই তো কেসের ব্যাপারে। এত ভাবনার কি আছে? ওই লোকটার জ্ঞান ফিরলেই তো সব জানা যাবে। হাসপাতালে সব ঠিক আছে তো? ইমন ও আবির কোথায়? আর জিসান আর সুমন এসেছো? ওরা ঘুমাচ্ছে। আর জিসান আর সুমন মাত্র আসলো, ওরা খাচ্ছে। গুড। আকাশের দিকে তাকিয়ে কথাটি বললাম। কি হলো, আপসেট নাকি? না, আর কি? কি? কিছু না। আমাকে বলবেন না? নেহার ব্যাপারে ভাবছি। নেহা কে? ওই যে ভার্সিটির মেয়েটা? মানে ভালোবাসেন? এখন কি বলবে সে? যদি বলে যে ভালোবাসে তাহলে আবার কি না কি ভাবে। মেয়েটা ফ্রি মাইন্ডেড বলাই যায়। খুব ভালোবাসি। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তারপর ওকে সব খুলে বললাম। ও মাই গড, মেজর সাহেব তলে তলে সিএনজি চালান? সিএনজি মানে? কথার কথা। ও তো কি ভাবলেই হবে, না প্রপোজ করবেন? তুমি তো জানোই যে ওদের সাথে কি কি হয়েছে। আর আগে বললে চড় থাপ্পড় ছাড়া কপালে আর কিছু জুটতো না। কিন্তু এখন স্মার্ট লুক দেখে হয়তো রাজি হবে। তো দেখি কি করা যায়। আচ্ছা, বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওর সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমাতে চলে গেল। পরের দিন ক্যাম্পাসে বসে আছে, সাথে তার ফ্রেন্ড কয়েকজন। বাকিরা হাসপাতালে নজরদারি করছে। রাতে নাকি কেউ একজন হাসপাতালে লোকটার ক্যাবিনে ঢুকেছিল, আর তারা নাকি লোকটাকে মারার চেষ্টা করেছে। কিন্তু হাসপাতালে ওরা থাকায় কিছুই করতে পারেনি। হাসপাতালে গার্ড আরও কড়া করা হয়েছে। অন্যদিকে নেহা আর রুহানিরা ওদের বান্ধবীদের সাথেই বসে আড্ডা দিচ্ছে, আর নেহা বারবার সাব্বিরের দিকেই তাকাচ্ছে। কেমন যেন মনে হচ্ছে ও তাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ ক্যাম্পাসে কিছু মোটর সাইকেল ঢুকলো, সবাই তাকিয়ে আছে সেই দিকে। কেমন যেন মনে হচ্ছে ও আমাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ ক্যাম্পাসে কিছু মোটর সাইকেল ঢুকলো, সবগুলোর চালকই বখাটে ধরনের। কারোর চুল কালার করা, কারোর চুলে বখাটে কাটিং দেওয়া, আবার অনেকের হাতেই হকি স্টিক। সব কয়টা বাইকই একটা জায়গায় সিরিয়ালি পার্ক করা হলো। ওরা পার্কিং করার পর থেকেই শুরু করে দিয়েছে র্যাগিং। সাব্বিরের সাথে দলবল দেখে হয়তো তাকে আর ডাকেনি, ডাকলেও বেশি কিছু বলতে পারতো না। ওরা ছেলেদের কম, মেয়েদের বেশি ডাকছে। মেয়েদের দিয়ে বিভিন্ন কিছু করাচ্ছে, নাচতে বলছে, অন্য ছেলেদের প্রপোজ করতে বলছে, আবার কয়েকটাকে তো ওড়না ধরে টান দিচ্ছে, আবার গাঞ্জা, ড্রাগ, কোকেন ইত্যাদি নিচ্ছে। সাব্বিরের মাথা প্রচণ্ড রকমের হট হচ্ছে। তার মনে হচ্ছে মেশিন গান দিয়ে সব কটাকে গুলি করে মারে। কিন্তু বর্তমানে সাব্বিরের হাত পা আইনের শিকলে বাঁধা, তাই নীরব দর্শক হওয়া ব্যতীত কিছুই করা নেই। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে লক্ষ্য করল মিমি ফোন দিয়েছে। হ্যালো মিমি, বলো এইদিকের কি খবর? তাড়াতাড়ি হাসপাতালে আসুন বস। কেন, কোনো সমস্যা? না, ওই লোকটার জ্ঞান ফিরবে কিছুক্ষণের মধ্যে। ও, আমি আসছি। রওনা হলো হাসপাতালের উদ্দেশ্যে। বের হওয়ার সময় লক্ষ্য করলো যে নেহা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসপাতালে বেশি একটা দূরে না ভার্সিটি থেকে, তাই খুব দ্রুতই পৌঁছে গেল। স্যার এসেছেন, চলুন জলদি। আমি কতদিন বলছি আমাকে স্যার স্যার করতে না, তাও শোনো না তোমরা। স্যার থুকো, সাবির চেষ্টা করি বাট হয় না। ওকে, বাদ দাও, চলো। কেবিনে ঢুকে দেখলো লোকটার হাসতে হাসতে জ্ঞান ফিরছে। লোকটা সেন্স পেয়ার পর পানি চাইলে ওকে পানি দেওয়া হলো। তুই কি বলবি সত্যিটা, নাকি আবার ট্রিটমেন্ট দিতে হবে? না স্যার, তার প্রয়োজন নেই। আমি সব বলতেছি। যাদের দলের হয়ে কাজ করলাম তারাই আমাকে মেরে ফেলতে দ্বিধা করলো না, আর আপনারা আমার জীবন বাঁচিয়েছেন। স্যার, এসবের পিছনে এই এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক এমপির ছেলের হাত আছে। কিন্তু সে একা নয়, তার সাথে আরো একজন আছে যাকে কেউ এখনো দেখেনি। সে হচ্ছে মাস্টার মাইন্ড, তার বুদ্ধিতেই সব হয়। তাকে আমি চিনি না। ও, এই কারণেই এদের খুঁজে পেতে এত বেগ পেতে হচ্ছে। ওই শালাকে এখনই খতম করে দিবি, চল। মাথা ঠান্ডা কর,
তুই কি জানিস যে এলাকার মার্ডার প্লাস রেপ কেসগুলোর জন্য কে দায়ী? স্যার, এমপি ছেলে রুবেল এইসব করে না। ও খালি মেয়েদের পাশার কাজ আর মাদক চক্র বিক্রি করে। এর পেছনে ওই যে বললাম না আরেকজন আছে, ওর হাত আছে। বুঝতে পারছি। ফাহিম, এখান থেকে একে সরানোর ব্যবস্থা কর, আর সবাই রেডি হ। আজ ওই হতচ্ছাড়া এমপির ছেলের শেষ দিন। সবাই মাস্ক পরে নিস, যাতে কেউ আমাদের চিনতে না পারে। সবাই জঙ্গলে গাড়ি নিয়ে বসে আছে। এই আস্তানার খবর লোকটাই দিয়েছে। সবাই অস্ত্র নিয়ে রেডি। সবাই কালোর ভেতর মেডেল দেওয়া তাদের ড্রেস পরেছে। মেশিন গান, AK-47 ইত্যাদি অস্ত্র নিয়ে এসেছে। থার্মাল স্ক্যানার দিয়ে দেখলো ভেতরে 20 থেকে 24 জন লোক আছে। তারা 10 জন, তাকে নিয়ে 11 জন। দরজায় বোম লাগিয়ে দরজা উড়িয়ে দিল। সবাই একে একে ভেতরে ঢুকলো। দরজার কাছে 3 জন ছিল। ইমন আর ফাহিম তাদের হেডশট দিল। ভেতরে সোফায় একজন বসেছিল, আর তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। এর মানে ওই এমপির ছেলে। তার দলের লোকজনরা একের পর এক লোককে মাটিতে ফেলছে, আর সাব্বির এগিয়ে যাচ্ছে। তার উদ্দেশ্য হলো এমপির ছেলে। ওকে পাকড়া করতে পারলে তার মিশন কমপ্লিট, কেননা ওই কেবল দ্বিতীয়জনকে চিনে, আর দ্বিতীয়জনকে ঘিরেই তার মিশন। এমপির ছেলে তো কেবল মোহরা। দেরি করলো না, বেল্টে গুজে রাখা 2টো পিস্তল বের করে নিল। এমপির ছেলের মাথায় পিস্তল ঠেকালো। সম্পূর্ণ ঘটনাটি ঘটলো কিছু সময়ের মধ্যে, তাই ও প্রস্তুতি নেওয়ার সময়টুকুও পায়নি। সবার পিস্তল বা বন্দুক যা আছে সব মাটিতে রেখে হাত উঁচুতে তুলে দাঁড়াও। সবাই সাব্বিরের কথা মতো কাজ করলো। সাব্বির, ইমন, আবির, ফাহিমকে ইশারা করলো। ওরা পিস্তল বন্দুকগুলো সবার কাছ থেকে কেড়ে নিল। ওকে সহ ওর দলের বাকি সকলকে সে বেঁধে ফেলতে বলল। পরে ওরা অপরাধের জবানবন্দি নিল। প্রথমে অস্বীকার করলে, কিছুক্ষণ পিটানো হলে আস্তে আস্তে সব গলগল করে বলে দিল। কিন্তু দ্বিতীয়জনের নাম কিছুতেই বলতে চাইছিল না, তাই ওকে হিপনোটাইজ করা হলো। পরে বলে দিল দ্বিতীয়জনের নাম। শুনে সাব্বির সহ সবাই অনেক অবাক হয়, কেননা তারা জানে যে ওই ছেলে কেবল বখাটে, কিন্তু ও যে এত বড় সিরিয়াল কিলার তা তারা ভাবতেও পায়নি। ওদের সবার এনকাউন্টার করার নির্দেশ দিল সবাইকে। ফায়ারিংয়ের আওয়াজ শুরু হলো। সারা ঘর ধোঁয়ায় আর বারুদের গন্ধে ভরে গেল, আর মাটিতে পড়ে রইল প্রাণহীন নিথর দেহগুলো। এরা এনকাউন্টারের যোগ্য, কেননা এরা পুলিশের দিলে ক্ষমতার অপব্যবহার করে আবার বেরিয়ে আসবে। লাশগুলোকে ক্লিয়ার করার ব্যবস্থা করতে বলে মিশন অর্ধেক কমপ্লিট হয়েছে। আরও একজন আছে যে সবার মাস্টার মাইন্ড। তখনই মোবাইলে একটা কল আসলো। কলটি সাব্বিরের খবরের। হ্যালো স্যার, ভার্সিটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। নেহা সব কিছু মেয়ের ভেতরে আছে, গেট খোলা হচ্ছে না। এটা ভার্সিটির প্রতিষ্ঠা জলিল সাহেবের বখাটে ছেলের কাজ। আচ্ছা, তুমি নজর রাখো, আমাকে আপডেট করো, আমি আসছি। কলটা যেন তার কাজটাকে অনেক সহজ করে দিল, কেননা এমপি ছেলের ভাষ্যমতে দ্বিতীয় ছেলেটি হলো ভার্সিটির প্রতিষ্ঠাতা ছেলে অর্ক, আর ওকে মারতে হলে তার টিমে প্রমাণের প্রয়োজন পড়ত। কিন্তু সময় খুবই কম। তাদের মিশনের জন্য বরাদ্দ 4 দিন প্রায় শেষ হয়ে এসেছে, তাই এটা যেন তাদের সবার কাছে মেঘনা চাইতেই জল। কিন্তু তবুও কিছু প্রাণহানির আশঙ্কা আছে, কেননা ওরা খুবই চতুর টাইপের খুনি। দেরি করা ঠিক হবে না। দেরি হলে আমাদের সুযোগটাই হাতছাড়া হবে। সাথে ইমন, জিসান, আবির, রাইসাকে নিয়ে নিল। ভার্সিটি এখান থেকে অনেকটাই দূরে। এখন রওনা হলেও কমপক্ষে 2.5 ঘন্টা সময় লাগবে। এতক্ষণে নেহাসহ বাকি যে কোনো কারো ক্ষতি হতে পারে, আর সময় মতো না গেলে হাতে নাতে ধরাও যাবে না। তাই হেলিকপ্টার ডাকলো ফোন করে। হেঁটে তাদের টিমে 10 মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসলো। সাব্বিরের কেন জানি মনের ভিতর খচখচ করছিল। নেহার টেনশনে মাথার রগ ফেটে যাওয়ার উপক্রম। 15 মিনিটের ভেতর ভার্সিটিতে চলে আসলো। এর ভিতরে তারা তাদের প্ল্যান সাজিয়ে নিল। সবাই রেডি, এখন শুধু সময়ের অপেক্ষা। ভার্সিটির আশেপাশে চলে এসেছে। উপর থেকেই দেখা যাচ্ছে যে ভার্সিটির গেটের সামনে অনেক ছাত্রছাত্রী, কিন্তু গেট লাগানো, গ্রিলের গেট, তাই ফাঁক দিয়ে দেখা যায়। সবাই ভেতরের দিকে তাকিয়ে আছে, হয়তো কিছুর আশায়।
হেলিকপ্টারটি কাছে আসতেই সবাই উপরে তাকালো। অনেকে ভাবছে যে এখানে এই সময় কে এলো। হেলিকপ্টার মাঠে ল্যান্ড করলো। সবাই একে একে নামলাম। অনেকে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের সবাইকে ভার্সিটির সবাই কম বেশি চিনে, কিন্তু কেউ ভাবেনি তাদের এই লুকে হেলিকপ্টার থেকে নামতে দেখবে। আর দেরি করা ঠিক হবে না, তাই সবাইকে প্ল্যান বুঝিয়ে দিল সাব্বির। সে সামনে, তার দুই পাশে আবি, রাফি, ইমন, আরমান আর ফাহিম ও জিসান সাব্বিরের পেছনে। সুমন আর রাইসা সহ ওদের চারদিকে দিয়ে ভার্সিটির ক্যাম্পাস ঘিরে ধরতে বলল। হলরুম থেকে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে, তাই আস্তে আস্তে দরজায় কান দিল। ভেতর থেকে দুটি মেয়ের আকুতি শোনা যাচ্ছে। একটা নেহার আর আরেকটা অন্য কোনো মেয়ের হতো। নেহার গলা শুনে আর সাব্বির নিজেকে ধরে রাখতে পারল না। দরজায় অনেক জোরে একটা লাথি দিল। যেহেতু কাঠের দরজা, তাই ভেঙে নিচে পড়ে গেল। ফায়ারিংয়ের আওয়াজ হলো। যা ভাবছেন তাই, গুলি চলছে। সাব্বিরের গায়ে না, ওই শালা প্রতিষ্ঠাতার ছেলে চেলার গায়ে। ও নেহার হোন্ডা নিয়ে টানাটানি করছিল। ওর বুক বরাবর গুলিটা করলো, মাটিতে লুটিয়ে পড়ল। সবার নজর এখন সাব্বিরের দিকে। তার টিমের সবাইও অবাক হয়ে গেছে, ভাবতে পারেনি যে এমন কিছু করবে। তার চোখ লাল হয়ে গেছে, দাঁতে দাঁত কামড়ে ওর কাছে গেল। আরও কয়েকটা গুলি মা করলো। মরে গেছে, তাও যেন সাব্বিরের রাগ কমছে না। তার ভালোবাসার গায়ে হাত দিয়েছে। আরেকটা গুলি চলল, এটা তার গায়ে লাগলো পেট বরাবর। কিন্তু সাব্বির এতক্ষণ ঘোরের মধ্যেই ছিল, তাই খেয়াল করেনি কেমন যে সাব্বিরকে গুলি করেছে। তার মাথায় গুলি চালালো। সব মিলিয়ে ওদের টিমে 10 থেকে 12 জন লোক হবে। দুটোকে টপকে দিয়েছে। নিহাসহ সবাই তার দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। সাব্বিরকে এখানে দেখবে আশা করিনি। ওদের টিমের কয়েকজনের হাতে পিস্তল। ফায়ারিং হলো। আবিরের কাঁধে একটা গুলি লেগেছে। আবির আর বাকিরা ওদের সবাইকে টপকে দিয়েছে। এখন কেবল ওদের লিডার বাকি আছে। সাব্বিরের পেট থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। সে মাটিতে বসে পড়ল। নেহাসহ বাকি 3 জন মেয়ে এখনও অবাকের ঘোর প্লাস গুলিগুলির আর এতগুলো মানুষকে মরতে দেখে শকড হয়ে গেছে। নেহাসহ আরেকটি মেয়ে মাটিতে লুটিয়ে পড়ল, জ্ঞান হারিয়েছে। আর অন্য মেয়েটি কাঁপছে ভয়। ইমন এসে সাব্বিরকে ধরতে নিলে সে মানা করলো, বলল ঠিক আছে। 3য় জন মানে ওদের লিডারের সামনে একটা চেয়ার নিয়ে বসলো। কিরে, ভয় পেয়েছিস? আমি ভয় পাবো ভাবলি কি করে? আমি লাশ নিয়ে খেলা করি আর আমি কিনা ভয় পাবো? বল, এখনো পর্যন্ত কি কি অপরাধ করেছিস? মুড়ির মোয়া নাকি চাইলি আর পেলি? সাব্বির ওর পায়েই গুলি করলো। বলবি নাকি উপরে যাবি? হ্যাঁ হ্যাঁ বলবো, আমাকে জানে মারিস না। গুড বয়। এরপর আরাফ সব বলতে লাগলো। তার অপরাধে রাজিনামা আর জিসান সব রেকর্ড করে নিল। চেয়ার থেকে উঠে নেহার কাছে গেল। আর ইমনকে ইশারা করলো। ফায়ারিং হলো। ওদের লিডারের খেল খতম। রাইসা, নেহা আর ওই মেয়েটার মুখে পানি ছিটালো। ওদের জ্ঞান ফিরল, কিন্তু এখনও ঘোর কাটেনি। ফাহিম সহ বাকিদের লাশগুলো ব্যবস্থা করতে বলল। নেহা সাব্বিরের দিকেই তাকিয়ে আছে। বাইরে বেরিয়ে আসলো সবাই। নীলা ভার্সিটির গেট খুলে দিয়েছে। সবাই উৎসবভাবে। সাব্বিরও তার টিমমেটদের দিকে তাকিয়ে আছে। পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে। গাড়ি ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। গাড়ি থেকে রুহানি আর ওর বাবা নামলো। আমাদের হাতে এখনো পিস্তল। হেসে সাব্বিরদের ঘিরে দাঁড়ালো। আপনাদের কি অভ্যাসটা কোনোদিন পরিবর্তন হবে না? মারামারি শেষে আপনাদের আগমন হয়। এই ছেলে, তোমার তো সাহস কম না? আমাদের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলো, আবার হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছো। আমি জানতাম তুমি নিশ্চয় বড় কোনো সন্ত্রাস, আর এখন তো দেখছি সন্ত্রাসদের টিম লিডার তুমি। অফিসার, অ্যারেস্ট দেয়ার। আমাদের অ্যারেস্ট করবেন? হাউ ফানি! আপনি জানেন আমরা কারা? তাদের এই কথায় পাবলিক আরও বেড়ে গেছে। সবাই এই প্রশ্নের উত্তর খুঁজছে, কিন্তু নেহা শান্ত চাহনিতে তাদের দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ও সবটাই জানে। কে তোমরা যে এত ক্ষমতা দেখাচ্ছ? কথা বলুন। ফোনটি নিল এবং কথা বলতে লাগলো। নিসি কথা বলছে, তাদের দিকেই তাকাচ্ছে। কথা বলা শেষে ফোনটা সাব্বিরের দিকে এগিয়ে দিল।
স্যার উই আর এক্সট্রিমলি সরি, আসলে আমাদের ভুল হয়ে গেছে আর ওই দিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। স্যার আমাদের ক্ষমা করে দিন। এতক্ষণে বুঝতে পেরেছেন? আচ্ছা যান, ক্ষমা করে দিয়েছি। আর ক্ষমতার অপব্যবহার করবেন না। আর বডিগুলোকে ক্লিয়ার করুন, আর এটা রাখুন প্রমাণ হিসেবে। সাব্বির নেহার দিকে তাকালো, যেন খুব খুশি হয়েছে। আর অনেক রহস্যের সমাধানও মিলেছে। হেলিকপ্টারটি এখনও দাঁড়িয়ে আছে। সাব্বির পাইলটকে ইশারা করলেও চলে যেতে। হেলিকপ্টারটি চলে গেল। সবাই হেলিকপ্টারটির পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরে সাব্বির সহ টিমের সবাই চলে আসলো হাসপাতালে। যাওয়ার আগে নেহাকে আর বাকি মেয়েদেরকে বাড়িতে পৌঁছে দিতে বলল। এতক্ষণ পেটের ভিতর গুলি নিয়ে সাব্বির দাঁড়িয়েছিল, কিন্তু এখন খুব ব্যথা করছে। হসপিটালে সে আর আবির অ্যাডমিট হলো। প্রেসিডেন্ট একবার লুকিয়ে এসেছিলেন তাদের দেখতে, পরে চলে গেছেন। আসলে তাদের টিম BE3 সম্পর্কে কেউ জানতে পারেনি। সবাই সাব্বিরকে মেজর হিসেবেই চিনে। ক্যাবিনে শুয়েছিল তখনই রাইসার আগমন। আসলে এই মেয়েটার সাথে একটু বেশি ফ্রেন্ডলি। আপনার জন্য একটা নিউজ আছে। কি নিউজ জানতে পারি কি? আপনার একজন ভক্তকে পেয়েছি, যার সারা ঘর সহ বিছানার চাদর থেকে শুরু করে সব জায়গাতেই আপনার ছবি। আমার ভক্ত? এমন কোনো ভক্ত ফ্যান আমার আছে নাকি? আপনার ভালোবাসার মানুষটি। না মানে আমার ভালোবাসার মানুষ মানে? হয়েছে, আর অ্যাক্টিং করতে হবে না। তুমি কি নেহার কথা বলছো? তো আপনি কি ভাবছেন অন্য কেউ আছে নাকি? না না, আসলে হয়েছে, আর কিছু বলতে হবে না। ওনার সাথে যা বলার বলেন। মানে? সাব্বির দেখলো দরজায় দাঁড়িয়ে নেহা সবটা দেখছে। রাইসা চলে গেল। নেহা এক পা করে সাব্বিরের পাশে এসে বসলো। তুমি খুব পচা। কেন, কি করলাম আমি? তোমাকে ওই দিন জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি বললা না যে। কাজের সময় কাউকে পরিচয় দিতে হয় না। আইসে পরিচয় দিতে। আমি অনেক আগেই আন্দাজ করতে পারছি যে তুমি মেজর সাব্বির। কিভাবে বুঝলা? ওই দিন থানায় তোমার শরীর আর গুলির দাগ দেখে। আর তুমি তো হ্যাংলাদের মতো আমার ফুচকা খাওয়া দেখতে আর শপিং মলে আমার পেছনে বানরের মতো লাফালাফি করছো। এই তুমি সব জানতে তাহলে? তাহলে আমার সাথে দেখা করো নাই কেন? আমি কি কম খুঁজছি তোমায়? কিন্তু হঠাৎ করে তুমি গায়েব হয়ে গেলা। কিন্তু ভার্সিটিতে তোমাকে দেখে আমি ভেবেছিলাম তুমিও মেজর সাব্বির, কিন্তু ভাবলাম মেজর এখানে কি করবে। একদমই কথাটা বললো আর চুপসে গেল। জানো, ওই দিন আমি ভেবেছিলাম যে আমি আর বাঁচবো না, ওই জানোয়ারগুলো আমাকে শেষ করে দিবে, কিন্তু তুমি এসে আমাকে বাঁচিয়ে দিলে। না হলে তো আর তোমাকে যখন গুলি করা হয়েছিল আমার তো মনে হয় শ্বাস প্রশ্বাস থেমে গেছিল। এতটা ভালোবাসো আমায়? নিজের চাইতেও বেশি, পৃথিবীর যে কোনো কিছুর চাইতে 1000 গুণ বেশি। তাই পাগলি? ও লে কান্না করে করে তো নাক মুখ টমেটো বানিয়ে ফেলেছো। কি আমি টমেটো? না টমেটো না, স্ট্রবেরি। এখন আমাকে প্রপোজ করো। এই অবস্থায়? করবা কিনা বলো। আর কি করবে সে? পাগলি জেদের কাছে হার মানল। হাতের কাছে কিছু না পেয়ে আনারস নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। নেহা, এই অধমের ভালোবাসার অনুভূতিগুলোকে কি বুঝবে তুমি? তোমার প্রতি এখন যতটুকু ভালোবাসা আছে সারা জীবন এর থেকে এক চিলতে কমবে না, বরং বাড়বে। দিবে কি সুযোগ তোমার সন্তানের আব্বু হতে? দিবে কি আমায় তোমার সুখ দুঃখের ভাগ? চলবে কি আমার সাথে সারা জীবন? কেননা তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমাকে বড্ড বেশি ভালোবাসি। নেহা সাবিরকে জড়িয়ে ধরল আর পাগলের মতো কিস করতে লাগলো। বাইরে থেকে হুইসেলের আওয়াজ পেল। দরজা খুলে গেল। সে আর নেহা তো থ হয়ে গেছে। জিসান, আবির, ফাহিম, ইমন, নীল, সুমন, রাইসা, মিম, নীলা, আরমান, রাফি সবাই দাঁড়িয়ে হাসছে। আর অবাক করার মতো বিষয় হলো তার মা আর বোনও আছে, আর তার পাশে আর দুজন আছে। নেহা তাদের দেখে লজ্জায় কাচুমাচু হয়ে সাব্বিরের হাত খামচে ধরল। মানে হীরা নেহার বাবা আর মা। কি মেজর সাহেব, জল এত দূর গড়িয়েছে? তলে তলে CNG চালাও আর আমি চালাইলে হরতাল। সাব্বির কি বলবে, ভাষা খুঁজে পাচ্ছে না। কি রে, বৌমার কথা বললেই খালি নানা অজুহাত দেখাস এখন। আসলে হয়েছে কি মা? থাক ভাইয়া, তোকে আর কিছু বলতে হবে না। মা, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আমার কিন্তু ভাবি হেব্বি পছন্দ হয়েছে, একেবারে পুতুল।
হ্যাঁ চলেন বেন সাহেবা, আমরা বিয়ের ব্যবস্থা করি। কি ভাবছেন কি হলো? আরে সবাই মিলে দিয়ে দিল বিয়েটা। সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছে, তখনই ইমনের মোবাইলে কল আসলো। সবাই মিলে সাব্বিরকে ঠেলে ঠুলে বাসর ঘরে পাঠিয়ে দিল। বাসর ঘরে ঢুকতেই নেহা এসে সাব্বিরকে সালাম করলো। সে আস্তে আস্তে গিয়ে ওর পাশেই বসলো, ঘুমটা তুললো। এত সময় লাগলো কেন আসতে? আসলে হয়েছে, আর কিছু বলতে হবে না। কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। একে তো ডানা কাটা পড়ি, তার উপর যা লাগছে ওকে, মন যাচ্ছে যেন আজীবন তাকিয়ে থাকি। সাব্বির আস্তে আস্তে ওর থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে তার কপালে একটা ভালোবাসার ভরস শিখে দিল। কি হইল? এটা খালি যুদ্ধ করতে পারেন না অন্য কিছুও পারেন? মানে কি বলতে? বেচারা আর কিচ্ছুই বলতে পারল না। নেহা সাব্বিরের পাঞ্জাবির কলার খামচে ধরে ঠোঁট দুটো মুখে পুরে নিল। ও ঠোঁটের মিষ্টি উপভোগ করতে লাগলো আর হারিয়ে গেল। তারপর বাকি সব 18+, যা ঘটার সব ঘটলো। আর আপনারা তো লুচু কেন? এখনও জাননি কেন? কি ভাবছেন আপনারা লুকিয়ে লুকিয়ে দেখবেন? একেবারে গুলি করে মারবো। আর কিচ্ছু নাই, গল্প এখানেই শেষ।